স্বজনদের কাছে হস্তান্তর করা হলো কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরা সাজুর মরদেহ। বেনাপোল দিয়ে আসবে আরো 5 জনের লাশ। কলকাতাতেই এক নারীর সৎকার। খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টের কারণে চিংড়ি ও বাইলি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের জলাবদ্ধতা। ঘরবাড়িতে পানি ঢোকায় ভোগান্তিতে বাসিন্দারা। 5টার থেকে সকাল পানি উঠছে বুমের মধ্যে, আমরা যাই জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। 1000-এর বেশি লোক আছে, সবাই পানি বন্ধ এখন। চট্টগ্রামের চান্দগাঁও থানায় রমরমা মামলা বাণিজ্য। নিরীহ মানুষদের আসামি করে হয়রানি, চাঁদাবাজির অভিযোগ। গ্রেফতার আতঙ্কে ঘরছাড়া অনেকেই। উনি যে কাজটা করে নাই, মিথ্যা মামলা ওনাকে ফাঁসাইছে, যতটুকু আমি জানি। এখন ইদানিং দেখতেছি কয়েকদিন ধরে পুলিশ আসতেছে, ওনাকে খুঁজতেছে। পরবর্তী জানতে পারলাম ওনার কেন মামলা হয়েছে, সে উনি মামলার বয়ে উনি দোকানে আসতে পারতেছেন। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পূরবে। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম। দেশে পৌঁছালো কলকাতা হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামান সাজুর মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। বেলা 10টায় ভোমরা স্থলবন্দরে পৌঁছে সাজুর মরদেহ। ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে সাজুর ছোট ভাই বিপুর কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এরপর লাশবাহী গাড়ি রওনা হবে গ্রামের বাড়ি কালীগঞ্জের বরেয়ার উদ্দেশ্যে। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে আলিমুজ্জামান সাজুকে। এছাড়া কুষ্টিয়ার একই পরিবারের 4 সদস্য সহ সাভারের আহমেদ বাবুর মরদেহ এখনও কলকাতার হিমঘরে রয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তরের পর দেশের উদ্দেশ্যে রওনা হবে মরদেহবাহী অ্যাম্বুলেন্স। এরই মধ্যে পরিবারের সদস্যদের বিশেষ পাসপোর্ট ব্যবস্থা করেছে বাংলাদেশ হাই কমিশন। এছাড়া পরিবারের ইচ্ছায় কলকাতার নিমতলা শ্মশানে হয় এক নারীর সৎকার। এর আগে বুধবার রাতে হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডে প্রাণ যায় 9 জনের, যার মধ্যে 7 জনই বাংলাদেশি। দগ্ধদের মধ্যে কয়েকজনও বাংলাদেশি রয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরামুল ইসলাম। আকরাম, পরিবার তো সাজুর মরদেহ বুঝে পেল, কখন নাগাদ জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং সেই প্রক্রিয়ার ব্যাপারে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই কিন্তু ভারতের যে ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে সাতক্ষীরার যে ভোমরা ইমিগ্রেশনে কাছে মরদেহটি হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ এবং পরিবার, বিজিবি এবং ইমিগ্রেশন পুলিশ এই মরদেহটি কিন্তু বুঝে নিয়েছে। আমাদের সঙ্গে যে সাজু মারা গেছেন তার আপন ছোট ভাই, আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে মরদেহ তো বুঝে পেলেন, এখন পরবর্তী দাফন কাপনের কি ধরনের প্রস্তুতি আপনারা, এবং এই যে মরদেহটি ফিরে আসলো, সরকার আপনাদের কোনো সহযোগিতা করলো কিনা? যদি আমার কথা বলার খুব কষ্ট হচ্ছে, তারপরও বলি যে আমার দাফন কাফন তার নিজের বাড়ি, আমাদের গ্রামের বাড়ি তে দাফন কাফন বা দাসর হবে। আর আগে যেটা বলেছি যে এই বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেওয়া যে খুব দ্রুত প্রসেস করে দেওয়ার জন্য। ইন্ডিয়ান সরকারের কাছে আকুল আবেদন থাকবে এবং অভিযোগও বলতে পারেন যে আমার ভাইটা এভাবে চলে গেল, তা আমরা খুবই ব্যথিত এবং আরও অনেকে মারা গেছে, অনেকে অসুস্থ হয়েছে। এই যে সরকারের কাছে এটার একটা জবাবদিহিতা থাকা উচিত যে এতগুলো মানুষ বাংলাদেশ থেকে ট্রিটমেন্টে যায়, তারপরে ঘুরতে যায়, কিন্তু মানুষগুলো বিভিন্ন পদে পদে হয়রানি হয় এবং আসার সময় বেশ কিছুক্ষণ আমাদের ইন্ডিয়ান সাইডে 2 থেকে 3 ঘন্টা মতো আমাদের বেশ জটিলতা একটা তৈরি করছে, যেটা আমরা হয়তো বা জোহরেই আমরা জানাজা করতে পারতাম, বাট সেটা বাদ আসরে চলে যেতে হচ্ছে। শুনছিলেন যে পরিবারটি বলছে যে আসর বাদ যে জানাজা সেটি সম্পন্ন হবে তার যে কালীগঞ্জের বরেয়া গ্রাম, সেই বরেয়া গ্রাম, এবং সেখানে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 10:30 নাগাদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তিনি। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ও স্মরণ করেন মির্জা ফখরুল। এ সময় বেওগলের সুরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন নতুন রাষ্ট্রপতি। এ সময় সশ্রদ্ধ সালাম জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ের স্বাক্ষর ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খাগড়াছড়িতে ক্লাউড বাস্টের কারণে চিংগি ও মাইনি নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা। তবে আজ রৌদ্রোজ্জ্বল দিন হওয়ায় অনেকেই ঘরবাড়ি পরিষ্কারে ব্যস্ত। স্থানীয়রা জানান, মধ্যরাত থেকে ভোর পর্যন্ত কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে ডুবে যায় দীঘিনালা কবাখালী সড়কের বিভিন্ন অংশ। স্থানীয় নদীগুলোর পানি উপচে তলিয়ে যায় বস্তিপাড়ার একাংশ, বটতলী, ইসলামপুর সহ নিচু এলাকা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। দীঘিনালার ৮ মাইল এলাকা পাহাড় ধস হয়েছে, এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মাটি সরালে আবারও যান চলাচল স্বাভাবিক হয়। খাগড়াছড়িতে এরকম পরিস্থিতি হয় না গত অনেক বছরে। অল্প বৃষ্টিতে খাগড়াছড়ি সব চলে গেছে। 1000-এর বেশি লোক আছে, সবাই পানি বন্দি এখন এই অবস্থা। আমাদের এলাকা দিকে কেউ দেখে না, প্রশাসনও দেখে না, কোনো লোকই দেখে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রশাসনের পক্ষ থেকে আমাদের রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা প্রশাসন, সবাই আমরা এখন মাঠে আছি। দর্শক, এ বিষয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, জলাবদ্ধ এলাকাগুলোর বর্তমান চিত্র কেমন দেখছেন? পূর্বে যে সকল এলাকা জলবদ্ধতায় ছিল সেসব এলাকা থেকে ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, আমরা সেই দৃশ্যটি দেখতে পেয়েছি। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি জেলা সদরের বাঙ্গালকাটি এলাকায়। এখানে সড়কের উপরে পানি ছিল, বাসাবাড়িতে পানি ছিল, সে পানি ধীরে ধীরে অনেকটাই নেমে গেছে, আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। একই সাথে চেঙ্গি এবং মাইনি নদী থেকে পানি নামতে শুরু করেছে। একই অবস্থা খাগড়াছড়ির দীঘিনালা সড়কের যে কয়েকটা স্থানে নিচু এলাকায় পানি ছিল সেসব এলাকা থেকেও পানি নেমে যাওয়ার কারণে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে, সেটা আমরা বিভিন্ন মাধ্যমে সেটি জানতে পারছি। আর একটি বিষয়, সাজেকের বাগাইহাট এলাকার ওখানে একটি সড়কের উপর পানি থাকার কারণে পর্যটকরা স্বাভাবিক যে নির্ধারিত শিডিউল ছিল সে শিডিউল মতো করে তারা ফিরতে পারছেন না এবং যেতে পারছেন না, সে বিষয়টা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে আমরা দেখেছি জেলা সদরের যেসব এলাকায় মানুষের ভোগান্তি ছিল সেসব এলাকার মানুষদের ভোগান্তি একেবারেই চরমে। মানুষ বাসাবাড়ি পরিষ্কার করছে, পানি বাড়ার কারণে, পানি থাকার কারণে যে সকল এলাকার সড়কে বাসাবাড়িতে পলি জমি ছিল সেগুলো পরিষ্কার করছে এবং তারা বাসাবাড়িতে ফিরছে। তবে সবচেয়ে বড় দুর্ভোগের বিষয় হচ্ছে দীর্ঘদিন যাবৎ ধরে এই চেঙ্গি এবং মাইনি নদী সহ আশপাশের যে ছড়াখাল রয়েছে সেসব ছড়াখালের সংস্কার না হওয়ার কারণে, ড্রেজিং না হওয়ার ফলে অল্প বৃষ্টিতেও আমরা দেখেছি শহরের বেশ কয়েকটি এলাকা তলিয়ে যাচ্ছে, পানিবন্দী হচ্ছে মানুষ, জলবদ্ধতা। সেই যে ভোগান্তি, সেই ভোগান্তি তারা উত্তরণ চাচ্ছেন। যেমনটি বলছিলেন আপনি, পানি ইতোমধ্যেই কিন্তু নামতে শুরু করেছে, ভোগান্তির উন্নতি চায় এলাকাবাসী। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ভূমিহীন মানুষের মাথা গোঁজার জন্য আশ্রয়ণ প্রকল্পের আওতায় শরীয়তপুরে পদ্মার গড়ে তোলা হয়েছিল স্বপ্নের আবাসন, কিন্তু সেই স্বপ্ন এখন ভাঙাচোরা বাস্তবতা। কোটি টাকার প্রকল্পের বেশিরভাগ ঘরে নেই মানুষ। বেহাল রাস্তাঘাট সহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় এখানে থাকতে চান না অনেকে। আবার অনেকের নিজস্ব বাড়িঘর থাকার পরও বরাদ্দ নেন। সুবিধা বঞ্চিতদের পুনর্বাসন এবং অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। ব্যতিক্রমী নকশায় ইংরেজি 100 সংখ্যার আদলে তৈরি এই আশ্রয়ণ প্রকল্পটি। এখানে রয়েছে আধা পাকা 100টি ঘর। শরীয়তপুরের নড়িয়ায় চৌরাত্রা ইউনিয়নের খাস বাজারে 2020-21 অর্থবছরে আশ্রয়ণ প্রকল্প 2-এর আওতায় নির্মাণ করা হয় ঘরগুলো। প্রায় 4 কোটি টাকা ব্যয়ে 5 একর খাস জমির উপরে গড়ে ওঠে প্রকল্পটি। প্রতিটি ঘরে রয়েছে 2টি কক্ষ, বারান্দা, টয়লেট, বিদ্যুৎ সংযোগ। নিরাপদ পানির জন্য বসানো হয় গভীর নলকূপও। কিন্তু বাস্তব চিত্র হতাশার। 100 ঘরের এই প্রকল্পে এখন বসবাস করছেন মাত্র 11টি পরিবার। প্রকৃত বরাদ্দ পাওয়া পরিবার রয়েছে মাত্র 3টি। বাকিরা অন্য জেলা থেকে কাজের খোঁজে এসে থাকছেন এখানে। যার ঘর হেরা থাহে না, হেরা যাইব গা হেফার ঘর দুয়ার ভাঙ্গিয়া তার এইবার তো আবদুল্লাহ তো কইয়া তার এই ঘরটা আমারে দিছে। না আমাকে ঘর দিছে, ওই তুই আমরা থাহি জাগো দলিল দিছে, হেরা তো গেছে গিয়া থাহে না। মানুষ না থাকায় একে একে উধাও হয়েছে অনেক ঘরের দরজা জানালা। নষ্ট হয়ে গেছে গভীর নলকূপ। ময়লা আবর্জনায় ভরে গেছে পরিত্যক্ত ঘর। বসবাসরতদের অভিযোগ, চলাচলের বেহাল রাস্তা, চিকিৎসা সহ অন্যান্য সুযোগ সুবিধা না থাকায় অনেকেই চলে গেছেন। আবার নিজস্ব বাড়িঘর থাকার পরও অনেকে আশ্রয়নের ঘর বরাদ্দ নেন বলেও অভিযোগ রয়েছে।
যেগুলো আমি ঘর দিছে এগো অভাব নাই, এগো বাড়ি আছে, ঘর আছে, সব কিছুই আছে। এগো আইলেও চলে, না আইলেও চলে। জানলা ভাঙ্গা আছে, দরজা ভাঙ্গা আছে, তার মানুষ থাকলে তো এরকম ভাঙ্গা থাকতো না। চিকিৎসার জন্য ডাক্তার নাই, রাস্তাঘাট ভালো না, মেঘ বৃষ্টি আইলে যাইতে পারে না, বর্ষাকালে কোনো জায়গায় যাওয়া যায় না। প্রকৃত সুবিধাবঞ্চিতদের পুনর্বাসন এবং অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ঘরে থাকছেন না, বাতিল করা হবে তাদের বরাদ্দ। যাদের এখানে পাওয়া যাচ্ছে তারা থাকতে ইচ্ছুক হলে তাদেরকে আমরা বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা করব, এবং যারা থাকছেন না দীর্ঘ সময় ধরে ঘর ফাঁকা রাখার কারণে তাদের বন্দোবস্তটা আমরা বাতিলের প্রস্তাব করব। ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পে এখন মানুষের চেয়ে পরিত্যক্ত ঘরই বেশি। সরকার উদ্যোগ না নিলে এই আবাসন প্রকল্প হারিয়ে যাবে পদ্মার চরের একটি ব্যর্থ প্রকল্পের তালিকায়। SM শাকিল, যমুনা নিউজ, শরীয়তপুর। রাজধানী সহ আশেপাশের কয়েক জেলায় এখনও কাটেনি গ্যাস সংকট, চরম ভোগান্তিতে গ্রাহকরা। নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুরে ফিলিং স্টেশনগুলো গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে চালকদের। জানান, দীর্ঘ সময় অপেক্ষার কারণে আয় রোজগার কমেছে। গ্যাস সংকটের প্রভাব পড়েছে আবাসিক ও শিল্প খাতেও। বাসাবাড়িতেও অনেকে বাধ্য হয়ে ব্যবহার করছেন সিলিন্ডার গ্যাস কিংবা বৈদ্যুতিক চুলা। বাড়তি খরচ সামাল দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। কারখানাগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন। দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি ভুক্তভোগীদের। এদিকে চট্টগ্রামে গেল কয়েকদিনের ভোগান্তির পর কিছুটা স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ। গ্যাস সংকটের আরও খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। আলামিন, ফিলিং স্টেশনগুলো চিত্র কেমন দেখছেন এবং গ্রাহক ও পাম্প কর্তৃপক্ষরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে গত 1 মাসের বেশি সময় ধরে চলমান যে গ্যাসের সংকট রয়েছে সেটি যেন কিছুতেই কাটছে না। ফিলিং স্টেশনগুলোতে সংকট, শিল্প কারখানাগুলোতে সংকট, এছাড়া বাসা বাড়িতে রান্না বাড়ার যে গ্যাসের সংকট সেটি কিন্তু চরম আকার ধারণ করেছে, এবং পরিবহন সেক্টরে কিন্তু এক ধরনের স্থবিরতা চলে এসেছে। গাড়ির চালকরা তারা আসছেন, দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে সামান্য কিছু গ্যাস নিয়ে তারা চলে যাচ্ছেন। অনেক ফিলিং স্টেশন তারা 4টি নজলের জায়গায় 3টি বন্ধ রেখে 1টি দিয়ে নজল গ্যাস সরবরাহ করছেন, যাতে করে চাপ একটু বেশি পাওয়া যায়। গাজীপুরের 51টি ফিলিং স্টেশনের মধ্যে এই সীমিত পরিসরে গ্যাস সরবরাহ চলছে। তাছাড়া যদি বলি, শিল্প কারখানাগুলোর উৎপাদন কিন্তু ব্যাহত হচ্ছে, তারা পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে পারছেন না। তাছাড়া যদি বলি যে বাসাবাড়িতেও কিন্তু গ্যাসের চাপ নেই বললে চলে। তাছাড়া এই শিল্প প্রতিষ্ঠান এবং সিএনজি স্টেশনের যারা রয়েছেন তারা বলছেন যে পরিমাণ গ্যাস আছে সেটা যদি বিতরণের যদি সমান করা যায় এবং বিতরণ ব্যবস্থা যদি ভালো করা যায় তাহলে চাপ আরও বাড়তে পারে। আপনি জানেন যে গাজীপুরে বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ রয়েছে। তিতাস কর্তৃপক্ষ তারা বরাবরই আসলে এক ধরনের অভিযান করছে, কিন্তু সেটি কাজে আসছে না। পরক্ষণে আবার অবৈধ গ্যাসগুলো লাইনগুলো চালু হয়ে যাচ্ছে। তো যার কারণে আসলে যারা বৈধ মিটার দিয়ে তারা গ্যাস ব্যবহার করছেন তারা কিন্তু সুফল পাচ্ছেন না। তো দ্রুত সময়ের ভিতরে অবৈধ লাইনগুলো যদি বিচ্ছিন্ন করা যায় এবং এই গ্যাস সরবরাহ যদি স্বাভাবিক করা যায় তাহলে এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন শিল্প প্রতিষ্ঠান, পরিবহন এবং পাশাপাশি তারা স্বাভাবিক গ্যাস পাবেন এবং সেই সক্ষমতা ফিরে আসবে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে গ্যাস সংকটের সর্বশেষ পরিস্থিতি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রামের চান্দগাঁও থানার রমরমা মামলা বাণিজ্য। নিরীহ মানুষদের আসামি দেখিয়ে মিলছে একের পর এক হয়রানির অভিযোগ। ভুক্তভোগীরা বলছেন, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বাবাকে না পেলে ছেলেকে খুঁজছে। টাকা দিতে না পারায় গ্রেফতার আতঙ্কে অনেকেই ঘর ছাড়া। প্রতিপক্ষকে ঘায়েল করতে পুলিশকে ব্যবহার করছে মামলাবাজ একটি চক্র। নগরীর বহদ্দারহাটে স্বজন সুপারমার্কেটের কাপড় ব্যবসায়ী হারুন দীর্ঘ প্রায় 1 মাস ধরে আত্মগোপনে। দোকান চালান কর্মচারীরা।
হারুন ও তার সহযোগীদের অভিযোগ 25 জুলাই বহদ্দারহাটে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে 13 জনকে গ্রেপ্তার করে। এই ঘটনায় 26 জুলাই চাঁদগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। এই মামলায় 28 নম্বর আসামি করা হয় হারুনকে। তারপর থেকেই তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে পুলিশ। তাকে না পেয়ে তার কলেজ পড়ুয়া ছেলেকে তুলে নেওয়ার চেষ্টা করলে সেও আত্মগোপন করে। পুলিশের ভয়ে চট্টগ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাপ ছেলে। আমরা তো এইগুলিতে কোনোদিন জড়িত না ছিলাম না। দোকানে যাই, দোকানে আসি, হয়রানিমূলক করতেছে। হয়তো আমাকে না পাইয়ে করতেছে জিঙ্গির মতো আমাকে না পাইয়ে ছেলেকে খুঁজতেছে। এটা একটা না এরকমই। উনি যে কাজটা করে নাই, মিথ্যা মামলা ওনাকে ফাঁসাইছে যতটুকু আমি জানি। তো উনি কিভাবে অ্যারেস্ট হবে বা কীভাবে ওনাকে পুলিশে ধরে নিয়ে যাবে? এই কারণে কি উনি দোকানে আসতেছে না, বাসায় যাচ্ছে না, কোনো বাড়ি থাকতেছে না। উনি এখন বর্তমানে পলাতক, পুলিশের ভয় আর কিছু না। ওই মার্কেটের ব্যবসায়ীরাও লিখিতভাবে পুলিশকে জানায় হারুন রাজনীতির সাথে জড়িত নন। বিএনপির নাম ভাঙিয়ে মামলাবাজ চক্র ও পুলিশ তাকে ও তার পরিবারকে হয়রানি করছে। উনি তো একজন ব্যবসায়ী মানুষ। উনি সকাল 10টার দিকে আসতো, রাত 10টার সময় চলে যেত। উনি কোনো রাজনীতির কিছু জড়িত ছিল না। এখন ইদানিং দেখতেছি কয়েকদিন ধরে পুলিশ আসতেছে, ওনাকে খুঁজতেছে। সেই পরবর্তী জানতে পারলাম ওনার কেন মামলা হয়েছে। উনি মামলার বয়ে উনি দোকানে আসতে পারতেছে না। বাপের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে তাহলে সরাসরি ছেলের বিরুদ্ধে কিছু না কিছু আক্রোশ মেটাতে পারে। এই বইয়ে এই ঝামেলার কারণে ঝামেলা এড়িয়ে থাকার জন্য উনি প্রতিষ্ঠানে এখন আসতেছে না, আসে নাই। শুধু এই ব্যবসায়ী নন, বহদ্দারহাট ও চাঁদগাঁও এলাকার গিয়াসউদ্দিন, মইনু, ইকবাল সহ আরও অনেকে এই মামলা আতঙ্কে। মোটা অঙ্কের টাকার জন্য জড়িয়ে দেয়া হচ্ছে মিথ্যা মামলায়। টাকা দিলে 7 খুন মাপ, আর না দিলে ঘরবাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। ভুক্তভোগী অনেকে পুলিশের ভয়ে ক্যামেরার সামনে না আসলেও টেলিফোনে অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্যের অনুসারী পরিচয়ে ওসমান, আব্দুর রহিম সহ কয়েকজন বিএনপি নেতা মামলা বাণিজ্যে লিপ্ত। তাদের প্রশ্রয় দিচ্ছেন চাঁদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিমউদ্দিন, যাকে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে টাকা এবং তাদের ব্যবসা হাতিয়ে নেয়ার অপচেষ্টায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগীরা। কারণ আপনি যদি থানায় যান, আমার নামে কোনো রেপুটেশন পাবেন না, বা বাকি যারা আছে তাদের মতো অনেকেরই পাবেন না, মানে ম্যাক্সিমামে পাবেন না। যে 28-29-30 জন দিছে, ওই 30 জনের মধ্যে আমার মনে হয় 80-90% পাবেন না। ওসি করতে পারে, প্রশাসন করতে পারে, বা আমার যারা সরকারি দলের পক্ষের মানুষ আছে তারাও করতে পারে, হয়রানিমূলক করতে পারে না। এখন তো ভাই নিরীহ মানুষদেরকে সবচেয়ে বেশি হয়রানি করতেছে এখন। এই বিষয়ে জানতে চাঁদগাঁও থানায় গিয়ে পাওয়া যায়নি ওসি জসিমকে। তবে সিএমপির উপ পুলিশ কমিশনার জানান, তথ্য প্রমাণ সহ লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কারো অভিযোগ থাকে তাহলে সবচেয়ে বড় প্রতিকার পাওয়ার জায়গা হচ্ছে অফিসিয়ালি অভিযোগ দায়ের করা। নির্দিষ্ট তথ্য প্রমাণ সহ অফিসিয়ালি অভিযোগ দায়ের করলে, এটা তো আপনি জানেন যে দপ্তরের যে প্রসিডিউর, কাউকে যদি শাস্তি দিতে চাই বা জবাবদিহির আনতে চাই, তাহলে এভিডেন্স বেসড অভিযোগটা হলে সবচেয়ে কার্যকরী পন্থা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুধু কালুখালী অংশেই 31 কিলোমিটার যেন মরণ ফাঁদ। হাইওয়ে থানার তথ্য অনুযায়ী চলতি বছরে গত 7 মাসে এই মহাসড়কে ঘটেছে 34টি দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন 13 জন, নারী পুরুষ সহ আহত 35 জন। বেপরোয়া গতি, ওভারটেকিং, ট্রাফিক আইন না মানা সহ নানা কারণে ঘটছে এসব দুর্ঘটনা। সড়ক তো নয়, যেন মরণ ফাঁদ। 2025 সালের শুরু থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত 19 মাসে এই পথে 62টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 35 জন, আহত হয়েছেন 117 জন। রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন চলাচল করে যাত্রীবাহী বাস, ট্রাক সহ হাজারো যানবাহন। তবে রাজবাড়ী শহর থেকে পাংশার শিয়ালডাঙ্গি পর্যন্ত 31 কিলোমিটার অংশে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। এখানের মোড়টাও বেশি, এখানেও দেখা যায় কি দুর্ঘটনা বেশি। দেখা যায় মাসের ভিতরে 2বার 3বারও 4বারও আয়া যায়। মাসখানিক ধরে বেশ ভালো বৃষ্টি, প্রতিদিনই কম বেশি হয়, এর জন্য আর কি অ্যাক্সিডেন্ট একটু বেশি। এটা ছোট গাড়ি, এটা ওই বড় গাড়ি, বাস বা ট্রাক, এটা ওইভাবে আমাদের করে না আর কি। রাস্তায় ওই ছোট গাড়ি ওইভাবে গুনে না। এখন আমাদের তো ব্যাক সাইড রাস্তা নাই। সংশ্লিষ্টদের মতে সংকুচিত সড়ক, নির্মাণ ত্রুটি, স্পিড ব্রেকার না থাকায় বাড়ছে দুর্ঘটনা। এছাড়া ট্রাফিক আইন না মানা, অবৈধ যানবাহনের দৌরত্ব, অদক্ষ চালকের বেপরোয়া গতিও সড়কে ঝরাচ্ছে প্রাণ। তাদের সাথে একমত পরিবহন মালিক শ্রমিকরাও।
2টে গাড়ি কিংবা 3টে গাড়ি যদি পাস করতে যাই, ঠিক আছে, আমাদের গাড়ির পরে প্রেসার আসে। এই রাস্তাটা যখন বৃষ্টি নামে পিচ বেশি কম, এই কারণে রাস্তাটা পিছলে হয়ে যায়। ফটোর কারণে রাস্তাঘাটে ওরা নিয়মকানুন বোঝে না, যার কারণে ডাইনে পায়ে মুচার দেয়, দুর্ঘটনাগুলি ঘটে। দুর্ঘটনা রোধে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, সড়ক মেরামত ও প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার তাগিদ স্থানীয়দের। রাস্তায় দুর্ঘটনা ঘটে হলো রাস্তাটা বৃষ্টি নামলে স্লিপ করে, আর রাস্তাটা আর একটু বড় হইলে ভালো হয়। আমাদের চাওয়াটা হলো রাস্তাটা একটু বাড়তি করা। আমরা চাই রাজবাড়ী শহর সহ রাজবাড়ী জেলা এই নিরাপদ সড়কের আওতায় আসুক। দুর্ঘটনা রোধে নানা পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই রাস্তাটি যদি 4 লেনে উন্নীত করা যায় এবং মাঝখানে যদি সড়ক প্রতিবন্ধক যদি স্থাপন করা যায় এবং পর্যাপ্ত রোড মার্কিং যদি দেওয়া যায় এবং ফুট ওভার ব্রিজ বা জেব্রা ক্রসিং মানুষের পারাপারের জন্য যদি প্রতিস্থাপন করা যায়, তাহলে আমরা বিশ্বাস করি সমন্বিতভাবে এই কর্মকাণ্ডগুলো পরিচালিত হলে অনেকাংশেই সড়কে মৃত্যুর যে মিছিল সেটাকে আসলে কমানো বা একদমই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব বলে আমরা বিশ্বাস করি। হাইওয়ে থানার তথ্য অনুযায়ী শুধুমাত্র গত 7 মাসেই এই মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে 34টি, মৃত্যু হয়েছে 13 জনের, আহত হয়েছে নারী পুরুষ সহ 35 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শকেরা, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।